জেনারেল মঈন তিনি কিন্তু প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট কেন হতে পারলেন না? তাদের মধ্যেই ভিন্নমত হলো। জেনারেল মঈন তিনি রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রপতি হবার জন্য তার চেষ্টা ছিল, খায়েশ ছিল। সেটি কিন্তু মোটামুটি আপনার এই পত্রিকা পড়েও কিন্তু আমরা বুঝতে পারছি এবং সেটি আমরা অন্য জায়গা থেকেও যারা সেটা বুঝতে পারছি। খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর থেকে তিনি তো জানতেন কি গ্রেপ্তার করা হচ্ছে, কেন করা হচ্ছে এবং কি প্রতিক্রিয়াটা। তো সেই অবস্থা দেখে তিনি তার মনের মধ্যে একটা এই জিনিসটাই এসেছিল যে বাংলাদেশ আসলে অন্য পথে হাঁটছে, অর্থাৎ রাস্তা যে চেনা পথে নেই, ভিন্ন পথে যাচ্ছে। রাজনীতিতে তাকে সরিয়ে, এটা পরিষ্কার তার মধ্যে, তাকে সরিয়ে অন্য একজনকে মানে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য এই 111 তৈরি করা হয়েছে। তিনি এটা বিশ্বাস করতেন। তিনি মারা যাওয়ার কিছুদিন আগে আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন তিনি আমাকে কিন্তু এই কথাটা বলেছেন যে আমি নিশ্চিত ছিলাম যে 111 তৈরি করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার জন্য। তিনি এটা বিশ্বাস করতেন। তো যাই হোক, তো পরিস্থিতিটা তখন কিন্তু টালমাটাল ছিল, এটা স্বীকার করতেই হবে। পরিস্থিতিটা তৈরি করা হোক আর তারা তৈরি করেন, এটাই কিন্তু এরকমই ছিল। করাপশন, দুর্নীতিও ছিল। তো দেশের এই অবস্থায় তো তখন মানুষ পরিবর্তন চেয়েছে, কিন্তু পরিবর্তনটা তো মুখে বললেই পরিবর্তন হবে না, অ্যাকশনে হবে। কিন্তু এরা যেটা করলেন, আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন আর্মির সঙ্গে একটা ক্লেশ হয়েছে থাকলো, তখন কিন্তু পুরো জিনিসটাই ভিন্ন পথে যাবে এই তারা ভয় পেয়ে গেলেন। এবং জেনারেল মঈন তিনি কিন্তু প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট কেন হতে পারলেন না? তাদের মধ্যেই ভিন্নমত হলো যে না, এখানে আবার ক্ষমতার লড়াই ছিল। ব্রিগেডিয়ার আমিন চেয়েছিলেন জেনারেল মঈনকে সরিয়ে তিনি ক্ষমতা নেবেন, যেটা আমি লিখিনি, কারণ আমি শুনেছি এটা। কিন্তু যেহেতু এই কোনো পক্ষেই নাই এখানে, তা যোগাযোগ করা সম্ভব হয়নি। বাট এটাই বাস্তবতা, ক্ষমতার লড়াইয়ের পরে ক্ষমতার দ্বন্দ্ব যেটা তৈরি হয়েছিল, এই ক্ষমতার লড়াই থেকেই কিন্তু মানে ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেল। লাইনে উঠে নাই, কিন্তু ট্রেন লাইনচ্যুত হয়ে গেল। লাইনচ্যুত হওয়ার পরে রাজনীতি একদিকে চলতে থাকলো, অন্য রাজনীতি, জামাত ইসলামী এবং বিএনপি দূরে চলে যেতে বাধ্য হলো। এই হলো পরিস্থিতি। এবং বিএনপি নেতারা গ্রেপ্তার হইলেন, জামাতের নেতারা গ্রেপ্তার হইলেন, পরিস্থিতি হলো, নির্বাচন হলো একটা। তো সেই নির্বাচন তো বাতানো আমরা বলেছি। তো সেটা হচ্ছে যে এই 111 বাংলাদেশকে নতুন কোনো দিশা দিতে পারে নাই। তো এইটার কারণটা হচ্ছে যে লক্ষ্যহীন ছিল এটা, তারা আসলে লক্ষ্য ঠিক করতে পারে নাই। বঙ্গভবনে যেভাবে প্রেসিডেন্টকে তারা মানে অস্ত্রের মুখে বাধ্য করেছেন তিনি এটা তার পদ ছেড়ে দিতে, প্রেসিডেন্টের পদ নয়, এটা হচ্ছে তো মানে কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে, এটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল বিএনপির। এবং তা অন্য কাউকে না দিয়ে তাকে আবার প্রেসিডেন্টও করা হলো, আবার কেয়ারটেকারেরও প্রদান করা হলো, এটা দরকার ছিল না। তো নির্বাচনটা বন্ধ যাওয়া উচিত ছিল, কোনো সুযোগ, তারা এই সুযোগটাও দিয়েছেন। আমি শুনেছি এর ভিতরে একটা শক্তি কাজ করেছে, বিএনপির ভেতরে একটা শক্তি কাজ করেছে, যে তাদেরকে ওই যাতে খালি ন করতে আর কি। আপনি জানেন যে এখানে এলডিপি হলো, বি চৌধুরী সাহেবের নেতৃত্বে বিকল্প ধারা হলো, ফেরদৌস কুরেশির নেতৃত্বে আরেকটা বোধহয় পার্টি হয়েছিল। সব ইঞ্জিনিয়ারিংয়ের ফসল। এটার প্রত্যেকটার পিছনে সেনাবাহিনীর ভূমিকা ছিল। তো আজকে তো রাজনীতি মানে একটা মানে রাজনীতি এসেছে ফিরে, সব কিছু যে চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে সেটা কিন্তু বলা যাবে না। তো সে অবস্থায় এখন আমরা মাঝে মাঝে, বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখেছি জেনারেল মঈন তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং তিনি অনেক কিছু বলেছেন, বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তিনি কথা বলবার চেষ্টা করেছেন। জেনারেল মঈন তিনি রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রপতি হবার জন্য তার চেষ্টা ছিল, খায়েশ ছিল। সেটি কিন্তু মোটামুটি আপনার এই পত্রিকা পড়েও কিন্তু আমরা বুঝতে পারছি এবং সেটি আমরা অন্য জায়গা থেকেও যারা সেটা বুঝতে পারছি। তিনি হতে পারেন নাই কোন বাধার কারণের জন্য? আপনি বলছিলেন যে এখানে দুটা পক্ষ হয়ে গিয়েছিল, সেই বাধাটা কি ছিল? কি কারণে বাধাটা ছিল? সেনাবাহিনীর মধ্যেই একটা গ্রুপ চায় নাই, আর আরেকটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের থেকেও তারা তখন একটা নির্বাচিত সরকারের দিকেই, গণতন্ত্রের প্রতিই যাওয়ার জন্য তারা বলেছিল। যে কারণে জেনারেল মঈনকে, আপনার মনে থাকার কথা, জেনারেল মঈনকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো এবং ঘোড়া মানে কি দিল, উপহার দিল। তো অনেকেই বলেন যে ঘোড়া ডিপ্লোমেসিতে মঈন এখানে আত্মহারা হয়ে গেলেন। এরপরে আসার পরে তিনি
ক্ষমতা ছেড়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচনটা দিতে গেলেন। এই ছিল অবস্থা। বাধা তো দিয়েছে অনেকেই, কারণ লক্ষ্য তো একটাই ছিল, খালেদা জিয়াকে মাইনাস করে নির্বাচনটা আদায় করা এবং নির্বাচনের ফলাফল তৈরি করা, এটাই ছিল লক্ষ্য। এখানে পার্শ্ববর্তী দেশের ভূমিকা কিরকম ছিল? তারা না, কি চেয়েছেন? তারা তো আপসেট ছিলেন যে এখানে জঙ্গি শাসন হয়ে যেতে পারে, জঙ্গিদের তৎপরতা এত বেশি ছিল, 63 জেলায় একসঙ্গে বোমাবাজি, আদালত পাড়ায়, এটা তো একটা নজিরবিহীন ঘটনা ছিল। তো এই সমস্ত ঘটনা তাদেরকেও আতঙ্কিত করেছিল। প্লাস 10 ট্রাক অস্ত্রের কথা মনে আছে আপনার? 10 ট্রাক অস্ত্র, তারপরে ওই যে 7 সিস্টার নিয়ে নানা ধরনের মন্তব্য, তৎপরতা, একটা সার্কভুক্ত অন্য একটা দেশের গোয়েন্দাদের তৎপরতায় সব মিলে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই কারণে সুযোগ এটা একতরফা একভাবে হয় নাই, হয় আমি আগেও বলেছি যে আসলে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে। তো আপনি যেহেতু ডিপ্লোম্যাটিক সাংবাদিকতা করেছেন এবং আপনি এটার সঙ্গে নেতৃত্বও ছিলেন এক সময়, অনেক অ্যাম্বাসেডারের সাথে সে সময় আপনার কথা হয়েছে, আপনি খানিক আগে আনোয়ার চৌধুরীর কথা বলেছেন এবং বিটনেসের কথা বলেছেন, তারা কি আপনার সাথে কোনো আলোচনায় তাদের? না, আমি তো ওই সময় চেষ্টা করেছি জানার, আমি তখন ভয়েস অফ আমেরিকাতে কাজ করতাম। জি, আচ্ছা। তো আমি আনোয়ার চৌধুরীকে একাধিকবার ইন্টারভিউ করেছি, কথা বলেছি, অন রেকর্ড না, অফ দ্য রেকর্ড আর কি। তো সেটাতে তিনি তো বলছেন যে পরিবর্তন দরকার বাংলাদেশে। তারা কি ধরনের পরিবর্তন চেয়েছেন? তারা আসলে মানে একটা পরিবর্তন চেয়েছিলেন, এইরকম একটা ডেমোক্রেটিক খেতে থাকুক। এখন এইভাবে যদি জঙ্গিদের হাতে চলে যায়, সারা ওয়ার্ল্ডে একটা প্রচার করা হলো বাংলাদেশ জঙ্গিদের মানে কবলে পড়ে গেছে। তো এই যে অবস্থাটা, জঙ্গি তৎপরতা বাড়ার কারণে একটা সংশয় তৈরি হলো, এই সমস্ত কারণে তারা এটা করেছেন। আর প্লাস তারা তো আসলে তারা মনে করেছেন যে আরেকটা শাসন যদি হয়, ভালো শাসন হইতে পারে, এটা বাদ দিয়ে আরেকটা করা, এইরকম আর কি। আর একদম ভেতরে কী ছিল সেটা তো জানা সম্ভব হয় নাই, তবে তারা পরিবর্তনের পক্ষে ছিলেন এবং পরিবর্তনের পক্ষে যা যা করা দরকার তারা সব করেছেন।